আইসিসি তার বর্ষসেরা পুরস্কার ঘোষণা করছে। একই সঙ্গে আইসিসি যেটা প্রতি বছর করে যে ৩টা দল ঘোষণা করে, টেস্ট দল, ওয়ানডে দল, টি-20 দল। এই ৩টা হচ্ছে বছরের বিভিন্ন পজিশনের সেরা খেলোয়াড়দের নিয়ে দলটা ঘোষণা করা হয় এবং বেশ কিছুদিন পরে এই দলে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার কোনো প্রতিনিধিত্ব নাই। ৩ ফরম্যাটে কোনো জায়গায় কোনো প্রতিনিধিত্ব নাই। বাংলাদেশের সাধারণত গত বেশ কিছুদিন সাকিব নিয়মিত থাকতো এই কোনো না কোনো ফরম্যাটের টিমে। বিশেষত ওয়ানডেতে তো থাকতোই, টেস্টেও থাকতো। এছাড়া মুস্তাফিজ বা ২-১ জন তামিম বিভিন্ন সময় ঢুকছে। তো এটা আসলেই আলোচনার যোগ্য যে অনেক কাল পরে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব এবার আইসিসি পুরস্কারে নাই। এটা নিয়ে নিশ্চয়ই আমরা ভাববো যে কেন এরকম হলো? একই সঙ্গে সহজ জবাব আছে যে আমরা একটা প্রজন্মান্তরের ভিতর দিয়ে যাচ্ছি। একটা জেনারেশন চেঞ্জ হচ্ছে। এরকম সময় আমাদের সুপারস্টার থাকবে না, এটাই স্বাভাবিক। মজাটা হলো যে এটা নিয়ে তো কথা বলার কথা, দুশ্চিন্তা করার কথা আমাদের। এই সময় যথারীতি ইন্ডিয়ান ভাষ্যকার আকাশ চোপড়া উনি ওনার ইউটিউব চ্যানেলে খুবই অসৌজন্যমূলক অঙ্গভঙ্গি করে, উনি তো ইউটিউব চ্যানেলে যেটা করেন এটা একদম স্ট্যান্ড আপ কমেডিয়ান স্টেজেও যায় না, অত মানসম্পন্নও না। মানে একদম ভালগার অঙ্গভঙ্গি করে উনি কন্টেন্ট করেন, এটা ওনার ক্যারেক্টারই এরকম। তো যাই হোক, সেখানে অসৌজন্যমূলক অঙ্গভঙ্গি করে উনি বলছেন সাকিব নাই তো বাংলাদেশও ফিনিশড। ও নাই, নাই, কোথাও নাই। আবার যেভাবে বলছে এটা আমি পারবো না, এটা সম্ভব না। তো যাই হোক, আমি আকাশ চোপড়াকে ২টা জিনিস বলতে চাই। ১ নাম্বার হচ্ছে যে সাকিব আমাদের সর্বকালের সেরা ক্রিকেটার, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। সাকিব দীর্ঘদিন আন্তর্জাতিক মহলে আমাদের প্রতিনিধি হিসাবে একা মাথা উঁচায় ছিল, এটাও আমরা মানি। কিন্তু এর মানে এইটাও না যে সাকিব ছিল বলেই বাংলাদেশ ছিল। আর সাকিব নাই বলেই বাংলাদেশ ফিনিশ হয়ে গেছে। এটা খুব বেশি সরলীকরণ এবং কোনো দেশের ক্রিকেট বা কোনো দেশের স্পোর্টস একটা খেলোয়াড় তার চেয়ে বড় হইতে পারে না। মানে ওই দেশটার স্পোর্টসের চেয়ে খেলোয়াড় বড় হয়ে যেতে পারে না। এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেটা না। সাকিব বাংলাদেশের স্পোর্টসের চেয়ে, ক্রিকেটের চেয়ে বড় না। ২ নাম্বার হচ্ছে আপনি যে দিকটা ইঙ্গিত করছেন, যে দিকটা ইঙ্গিত করে আপনি অসৌজন্যমূলক অঙ্গভঙ্গি করছেন, সেই দিকটা আমি যদি একটু আমার মতো করে ব্যাখ্যা করে বলি যে আপনি বোঝাতে চেয়েছেন যে রাজনৈতিক কারণে সাকিব নাই তাই বাংলাদেশ নাই। তো রাজনৈতিক কারণে ইদানিং ইন্ডিয়া ক্রিকেট দলে যা যা হচ্ছে, যেসব লোক ধরেন আপনারই জুনিয়র কলিগ গৌতম রাজনৈতিক কারণ ছাড়া কি কারণে ইন্ডিয়ান ড্রেসিং রুমে ঢোকারও যোগ্যতা রাখে? কোচ হওয়া তো অনেক দূরের কথা। তো যে দেশের ক্রিকেটটাই আল্টিমেটলি এখন চলতেছে অনেকটা রাজনৈতিক কারণ দিয়ে, ফলে সেই দেশের একজন বিশ্লেষকের মুখে এত বড় বড় কথা মানায় না। তো এইগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমত আমি আপনাদের যেটা পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে আকাশ চোপড়ার ক্রিকেট বিশ্লেষণ নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নাই। সে এখন পৃথিবীর অন্যতম সেরা ক্রিকেট বিশ্লেষক। সেটা হচ্ছে যখন সে প্রতিষ্ঠিত কোনো প্ল্যাটফর্মে ক্রিকেট বিশ্লেষণ করে। বেশিরভাগই ক্রিকইনফোর সঙ্গে করে এবং সেটা সে খুব কোয়ালিটির সঙ্গে করে। সে যে ওই অল্প কয়টা ম্যাচ খেলছে, রান করতে পারে না, এইগুলা নিয়ে লোকেরা যে তাদের আক্রমণ করে, এগুলো অশোভন। কারণ এটা সত্যি হলে তো আমাদের সবচেয়ে প্রিয় ক্রিকেট বিশ্লেষক হর্ষ ওগলেকে আমাদের বাদ দিতে হয়, কারণ উনি তো কোনোদিন খেলেনই নাই। তো এইগুলা নিয়ে আকাশ চোপড়াকে আক্রমণ করার কোনো কারণ নেই। আকাশ চোপড়া ভালো ক্রিকেট বিশ্লেষক, বেশ ভালো বোঝে ক্রিকেটটা। কিন্তু মুশকিল হচ্ছে ইউটিউব যেটা করছে, দেখেন ইউটিউবের কল্যাণে বা সোশ্যাল মিডিয়ার কথা বলি, ইউটিউব, ফেসবুক, অমুক তমুক সব মিলে এগুলোর কল্যাণে এই যে আমার মতো মানুষও ক্রিকেট নিয়ে কথা বলা শুরু করছে। মানে অনেক ক্ষতি তো হয়েছে, তার ভিতরে একটা আমি। এরকমই আর একটা ক্ষতির ব্যাপার হচ্ছে আকাশ চোপড়ার ইউটিউবিং করা। যে লোকটা এত সুন্দর বিশ্লেষণ করে ক্রিকইনফোতে বা দু এক সময় বিভিন্ন টিভি চ্যানেলে, সেই লোকটাই একেবারে বিলো স্ট্যান্ডার্ড কাজ করে ইউটিউবে। মানে দু একটা হয়তো গুরুত্বপূর্ণ কথা বলে ফেলে, কিন্তু বেশিরভাগটাই একেবারে সার্কাস করে। আপনারা যদি তার কোনো একটা কন্টেন্ট দেখেন, আমি অ্যাকচুয়ালি সে যখন শুরু করে তখন একটা দুটো কন্টেন্ট দেখার পরে এত বিরক্তি লাগছে আমি আর দেখি না। এই যে কন্টেন্টটা সেই কথাটা বলছে, এই কন্টেন্টটাও আমাকে লোকেদের কাছ থেকে লিঙ্ক নিয়ে দেখতে হয়েছে। মানে খুবই বিরক্তিকর, খুবই বিরক্তিকর। সে যে অঙ্গভঙ্গি করে এটা কোনোভাবেই তার স্ট্যান্ডার্ডের একটা বিশ্লেষকের সঙ্গে যায় না। যাই হোক, এটা আকাশ চোপড়ার ব্যক্তিগত বিষয়। সে নাচবে, সার্কাস করবে, না ক্রিকেট বিশ্লেষণ করবে, না নিজের ভাবমূর্তি ধরে রাখবে, এটা আপ টু হিম। এটা নিয়ে আমাদের বলার কিছু নাই। আমরা একটু বলতে চাই, যেহেতু আমাদের নিয়ে কথা বলা হয়েছে, আমাদের এখানে অ্যান্সার দেওয়ার কিছু আছে। প্রথম পয়েন্ট হচ্ছে যে কেন বললাম যে কোনো খেলোয়াড় কোনো দেশের স্পোর্টসের চেয়ে বড় হয় না। এইটা আমি আমাদের দেশ দিয়ে তো উদাহরণ দিতে পারি। যেমন আমরা সাকিব ছাড়া কিন্তু এই যে সাকিবের
সময়কালে যে আমাদের বড় বড় অর্জন, এর ভিতরে বেশ কিছু অর্জন সাকিবকে ছাড়াই হয়েছে। আমরা 2015 বিশ্বকাপের যখন কোয়ার্টার ফাইনালে খেললাম, অলমোস্ট সাকিবের উল্লেখযোগ্য কোনো অবদান ছাড়াই। আমরা 2টা এশিয়া কাপের ফাইনাল খেলছি সাকিব তামিম কাউকে ছাড়াই। সেটা সাকিব ইচ্ছা করে খেলে নাই তা না, ইনজুর্ড ছিল। আমরা সাকিবকে ছাড়া নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে নিউজিল্যান্ডে হারায় আসছি, মানে যেটা আমি আজও মনে করি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিকেটীয় অর্জনগুলোর একটা। নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডে টেস্ট হারাইছি আমরা। মানে এটা আপনারা যখন ওয়েস্ট ইন্ডিজে হারাইছিলেন গাওস্করের আমলে, তার চেয়ে বড় ব্যাপার। একই রকম আমরা ঘরের মাটিতে অনেক সিরিজ জিতছি সাকিবকে ছাড়া, কিন্তু এটা দিয়ে আমি সাকিবকে ছোট করতেছি না। আমি পরিষ্কার স্টেটমেন্ট দিতে চাই যে সাকিব আল হাসান এখনও পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ডে জন্মানো সবচেয়ে বড় অ্যাথলেট। এখন সবচেয়ে বড় অ্যাথলেট আমাদের আগায় দিবে, বিভিন্ন জায়গায় দীর্ঘদিন প্রতিনিধিত্ব করবে আমাদের, এটাই স্বাভাবিক। মেসি আর্জেন্টিনায় জন্মাইছে, মেসির সুবিধা আর্জেন্টিনা নেবে না, কিন্তু আপনি যদি বলেন যে মেসি নাই বলে আর্জেন্টিনা নাই হয়ে গেছে, এটা তো ওই দেশটাকে ছোট করা হয়। এইটুকু কমন সেন্স আপনার থাকতে হবে। এখন আমি বলি, সাকিব ছাড়া বাংলাদেশ আর টেন্ডুলকার ছাড়া 90s ইন্ডিয়া, বলেন তো কোনটা বেটার? অবশ্যই বাংলাদেশ বেটার। টেন্ডুলকার ছাড়া আপনি 90s ইন্ডিয়া টিম, সেই টিমে কিন্তু সৌরভ ছিল, দ্রাবিড় ছিল, তারপরেও ওই টিম আজহারউদ্দিন ছিল, ওই টিম টেন্ডুলকারকে ছাড়া কী অ্যাচিভ করছে আমার বলেন তো? এমনিতেই ওই টিমের তেমন কোনো অ্যাচিভমেন্ট নেই। 90s 80s ইন্ডিয়া টিমের কার্যত ওই একটা ফ্লুক ওয়ার্ল্ড কাপ ছাড়া কিচ্ছু অ্যাচিভমেন্ট নাই। সেই যেটুকু যা দু একটা সিরিজ মিরিজ জিতছে, এগুলো সব 2টা লোকের গাড়ে। প্রথমত কপিল দেব, পরে এসে সচিন টেন্ডুলকার। তো আমি যদি বলি যে 80s কপিল দেব বাদে ইন্ডিয়া কি নাই, ইন্ডিয়া নাই। ওই ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে খারাপ। 80s যে ইন্ডিয়া থাকবে আপনি কপিল দেবকে বাদ দিলে, ওই ইন্ডিয়া বাংলাদেশের ধারে কাছেও আসতে পারবে না, মানে সাকিববিহীন বাংলাদেশের ধারে কাছে। আবার 90s সচিনরে যদি আপনি ইন্ডিয়া দল থেকে বাদ দেন, ওই ইন্ডিয়ার যে চেহারা দাঁড়াবে, মানে পারফরমেন্স ওয়াইজ আপনি যদি দেখেন, নাম ওয়াইজ দেখেন না, যা আজহার ছিল, সৌরভ ছিল, দ্রাবিড় ছিল, কিচ্ছু যায় আসে না। নাম ওয়াইজ দেখেন না, আপনি জাস্ট টিম পারফরমেন্স ওয়াইজ দেখেন, ওই ইন্ডিয়ার পারফরমেন্স আমাদের সাকিববিহীন বাংলাদেশ পারফরমেন্সের চেয়ে অনেক খারাপ। তারপরও আমরা কিন্তু এই কথা বলার দুঃসাহস কখনো দেখাবো না যে কপিলকে ছাড়া ইন্ডিয়া কিচ্ছু না। এই কথা আমরা বলবো না যে টেন্ডুলকারকে ছাড়া 90s ইন্ডিয়া কিচ্ছু না। দেখেন আরেকটু নিষ্ঠুরভাবে বলি যে ইন্ডিয়া স্বাধীনতার আগে থেকে টেস্ট খেলে, মানে 47-এ স্বাধীন হওয়ার আগে থেকে টেস্ট খেলে। সেই দলটা টেস্টে কম্পিটিটিভ টিম হয়ে উঠলো এই সৌরভের হাতে আসে। এই সেদিনের কথা, তাও ডাউন আন্ডারে, মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ জিতে আসার কৃতিত্ব শুরু করলো হচ্ছে ধোনি। মানে একদম মানে এই আধুনিক যুগের কথা, মানে কতগুলো বছর পার করে দিল। এর মধ্যে ইন্ডিয়া কী অ্যাচিভ করছে, কী অ্যাচিভ করছে বলার মতো বলেন তো আমার? কপিল দেবের জামানায় একটা ওয়ার্ল্ড কাপ জিতছে, যেটা নিতান্ত ফ্লুক ছিল। ইন্ডিয়া নিজেই সেটা কালচারালি বহুবার প্রুভ করছে, সিনেমা বানায় প্রুভ করছে যে এটা ফ্লুক ছিল। তখনকার টিমের খেলোয়াড়রা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের দেখলে শিহরিত হয়ে উঠতো, অন্তত সিনেমা তাই আমাদের শিখাইছে। তাহলে সেই টিমের একটা ওয়ার্ল্ড কাপ জেতা তো ফ্লুক, তারপরেও আমি ধরে নিলাম একটা ওয়ার্ল্ড কাপ জিতছে। আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সুনীল গাভাস্কারের একটা সিরিজ জিতছে। এছাড়া ইন্ডিয়া এই ধোনি সৌরভের আগ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য কিছু করতে পারে নাই, এই এতগুলো বছর পার করে আসার পরেও। এর মধ্যে তারা সাকিব স্ট্যান্ডার্ডের সুপারস্টারের জন্ম দিচ্ছে মাত্র 2টা, কপিল দেব আর সুনীল গাভাস্কার। বাকিদের ইন্ডিয়া মিডিয়া অনেক বড় বড় বানায়, বাপুনাথ কান্নিরেও আপনি দেখবেন সর্বকালে সেরা বানায় দিচ্ছে ইন্ডিয়া, কিছু যায় আসে না। আপনি খুব নিরপেক্ষভাবে চোখ থেকে চশমা খুলে ক্রিকেট বই দেখেন, আজকাল তো স্ট্যাটিস্টিক্স সবার হাতে আছে, তাদের পারফরমেন্স দেখেন। হোম বুলি পারফরমেন্সকে যদি বাদ দেন, মানে ওই যে ওয়াংখেড়েতে কাদার উইকেট বানায় 4টা স্পিনার ছেড়ে দিয়ে যারে তারে হারানো, হোম বুলি পারফরমেন্স আমি হিসাবে নিচ্ছি না। তাই যদি নেই তাহলে তো সাকিবরে বাদে আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও সিরিজ হারাইছি, টি-20 সিরিজ হারাইছি এই মিরপুরে। এখন ওইটারে আমি বিবেচনায় নেয় না, আপনারা নিতে অনুরোধ করব কি করে? মানে আমি সোজা কথা বলতে চাই যে আপনাদের মতো এইরকম নোংরাভাবে যদি কথা বলি যে সাকিবকে ছাড়া বাংলাদেশ কিচ্ছু না, আমি বলতে পারি যে কপিল দেব এবং সুনীল গাভাস্কার ছাড়া এই সৌরভের আগ পর্যন্ত ইন্ডিয়া ওয়াজ জিরো, এ বিগ জিরো। একটা ক্রিকেট টিম হিসাবে এত বড় একটা দেশ যাদের ক্রিকেট রিসোর্স কয়েক কোটি, আমাদের সেখানে এতটুকু একটা দেশ, আমরা খেলাই শুরু করছি এই 20-25 বছর, এই টেস্ট খেলা শুরু করছি 20-25 বছর। আমাদের তো এখন হাঁটি হাঁটি পা করতেছি। আমরা একজন স্টার বাদ দিলে আসলে ভেঙে পড়তে পারি,
এটা আমাদের অপমানিত হওয়ার কিছু নাই। কিন্তু আপনারা ১০০ বছর ধরে তাহলে কী করলেন? যে কপিল দেব আর সুনীল গাভাস্কারের বাদ দিলে এই মোর দ্যান 60 ইয়ার আপনারা টেস্টই খেলতে শেখেন নাই, টেস্টই খেলতে শেখেন নাই। হোম বুলি রেকর্ড দেখাইতে আসেন না। আচ্ছা, এগুলো বললাম মূলত হচ্ছে পাল্টা আক্রমণ করার জন্য। আপনি যে আক্রমণাত্মকভাবে বলছেন যে সাকিব নাই, বাংলাদেশও নাই, এইটা খুবই আনসায়েন্টিফিক কথা এবং অবমাননাকর কথা। আমি বলে শোনালাম যে এ ধরনের অবমাননাকর কথা শুনলে কেমন লাগে। আপনার তখন গুন্ডাপা বিশ্বনাথের জন্য কষ্ট লাগবে যে এত বড় একটা ব্যাটসম্যান তারে অস্বীকৃতি দিয়ে দিল এই একটা কোথাকার কোন ছেলে এসে। এরকম অনেকের জন্য আপনার খারাপ লাগবে, আমারও খারাপ লাগে। আপনি যখন সাকিব ছাড়া বাংলাদেশ নাই এই কথা বলেন, তখন আমার যে জেনারেশনটা উঠে আসতেছে, আপনি এদের গুরুত্ব বোঝেন? আজকে নাহিদ রানা বিশ্বের অন্যতম সেরা পেস বোলার, আজকে রিশাদ বিশ্বের অন্যতম আকর্ষণীয় লেগ স্পিনার। একটু নার্সিং করলে কোন লেভেলে চলে যাবে। আমার এক ঝাঁক ক্রিকেটার উঠে আসতেছে, 11 জনে জায়গা দিতে পারবো না 2 বছর পরে, এত সুন্দর একটা বুম হচ্ছে। এরকম একটা টাইমে শুনলে আমার তো এদের জন্য, বাচ্চাদের জন্যও কষ্ট লাগবে। আমি বাংলাদেশ হিসেবে অবমাননার শিকার হই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি কেউ নাও থাকে তাও আপনি এটা বলতে পারেন না। এটা একেবারে কূটনৈতিক ভদ্রতা কোনো কিছু দাঁত ধারে না। একটা দেশ কখনো একটা খেলোয়াড়ের উপরে ডিপেন্ডেন্ট হতে পারে না। একটা খেলোয়াড় নাই মানে ওই দেশটা নাই হয়ে যেতে পারে না। আপনি বলতে পারেন আমি তো টেকনিক্যাল কথা বলছি যে এই আইসিসির কোনো টিমে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব নাই কারণ সাকিব নাই। ভাই ওই যে শুরুতেই বলছি, সাকিব একাই আমাদের প্রতিনিধিত্ব করেনি। এই সময়টা মুস্তাফিজ গেছে, তামিম গেছে, অমুক গেছে, সাকিবও ড্রপ হয়েছে, কোনো টিমে চান্স পায় না, এরকম সিজন একাধিক গেছে এই সময়কালে। আমি একেবারে কাগজপত্র ঘাটে এসে বসি নাই, কিন্তু আমার স্মৃতি ঠিক মতোই কাজ করে এসব ব্যাপারে। সাকিব 3 ফরম্যাটের কোনো টিমে ছিল না, এরকম একাধিক সিজন গেছে। ফলে সাকিব নাই মানে বাংলাদেশ নাই তা না। ওই যে বললাম আমরা একটা প্রজন্মান্তরের ভিতর দিয়ে যাচ্ছি। এটাকে একটু অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের দেশের সমালোচকদের অ্যাকসেপ্ট করতে হবে। বাইরের সমালোচকরা যদি কেউ সত্যি আমাদের মঙ্গল চান, নতুবা এড়ায় থাকেন। যদি আমাদের এই যে জেনারেশনের ট্রানজিশন চলতেছে, এই জনিত যে ক্রাইসিস, এইটা আপনারা অনুভব করতে না চান, তাহলে এড়ায় থাকেন। তাহলে আক্রমণ করার দরকার নেই, শুধু শুধু সবাইকে আক্রমণ করার দরকার কি? কিন্তু যারা আমাদের মঙ্গল কামনা করেন, সেই হর্ষ ভোগলে সহ ইন্ডিয়া থেকেই বলতেছি, অন্যান্য দেশে তো অনেকেই করেন, ইন্ডিয়া থেকেই বলতেছি, কারণ সবাই যে আকাশ চোপড়া না, এটা বোঝানোর জন্য বলতেছি যে হর্ষ ভোগলে সহ যারা আমাদের মঙ্গল কামনা করেন, তারা ঠিক জানেন যে বাংলাদেশকে একটু সময় দিতে হবে এবং বাংলাদেশ খুব দ্রুত আবার আগের জায়গাটা রিক্লেইম করবে এবং বরং ওইটাকে ছাড়া যাবে। আমরা সর্বোচ্চ কী করছি, র্যাঙ্কিংয়ে 5-6 উঠছিলাম ওয়ানডেতে। আমি নিশ্চিত একটু সময় দেন এই বাচ্চাদের, আমাদের নতুন যে প্রজন্মটা আসতেছে, এই প্রজন্মটা আগামী 5 বছরের মধ্যে র্যাঙ্কিংয়ে সব জায়গায় 5 ছাড়া যাবে, 3টা ফরম্যাটে 5-এর উপরে উঠে যাবে। এবার আসেন আকাশ চোপড়ার কন্টেন্টের সবচেয়ে বাজে পার্টটা, সেটা বোধহয় কয়েক সেকেন্ডের জন্য সে বলছে। সেটা হচ্ছে যে সে খুব বাজে অঙ্গভঙ্গি করে বলল যে বাংলাদেশে কী হচ্ছে সেটা তো আমরা জানি, কেন সাকিব নাই সবই বুঝি, এই টাইপের একটা হাসি দিল। আপনার এই কথার অর্থ আমরা বুঝি, মানে আমরা এতটা গাধা না যে আপনি কি বলতে চাইছেন এটা আমরা বুঝি না। আপনি সোজাসুজি বলতে চাইছেন যে সাকিব নাই হচ্ছে পলিটিক্যাল রিজনে। এখানেও আবার 2টা পার্সপেক্টিভ আছে। এক হচ্ছে সত্যি যেটা সেটা বলি, সাকিব পলিটিক্যাল রিজনে একটা ঝামেলায় পড়ছে, কিন্তু সেইটা যত না পলিটিক্যাল রিজনে, পলিটিক্যাল ব্যাপারটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট মিটিগেট করার চেষ্টা করছিল, অলমোস্ট করে ফেলছিল। কিন্তু এর মধ্যে আরও 2টো জিনিস এসে সাকিবকে আটকায় দিছে। এক নম্বর হচ্ছে সাকিবের বিপক্ষে আসা কিছু আমলযোগ্য অপরাধ, যেমন এই যে স্বর্ণ চোরাচালান, চেক ফ্রড, তারপর কাঁকড়ার ঘের, এগুলো তো পলিটিক্যাল না। এগুলো সমস্যা হচ্ছে সাকিবের ব্যক্তিগত এবং বাণিজ্যিক সমস্যা। এখন একটা সরকার যদি একজন ক্রিকেটারের জন্য এইসব ফৌজদারি বা আমলযোগ্য অপরাধ নাই করে ফেলে, তাহলে ওই সরকারের জন্য এটা আসলেই একটা বাজে প্র্যাকটিস। সরকার ওই জায়গাটায় যেতে চায় না, এই জন্য সাকিব মূলত আটকে গেছে দেশে আসা থেকে। নতুবা আমি আকাশ ভাই আপনাকে একদম নিশ্চিত করে বলতেছি যে সাকিবের প্রচণ্ড বাজে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকার পরেও এই সরকার চেষ্টা করছিল সব মিটিগেট করে তারা ন্যাশনাল টিমে খেলানো যায় কিনা। দেখেন তারপরও এই যে আমলযোগ্য অভিযোগ অমুক তমুক এসব ঘটছে, ঘটার পরেও বাংলাদেশ চাইছিল সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যেতে, মানে বাংলাদেশ অন্তত পলিটিক্যাল কারণে তাকে বাদ দিত না, এটা একদম নিশ্চিত। এবং এটা বোর্ড সভাপতি, ক্রীড়া উপদেষ্টা, তারপরে প্রধান নির্বাচক সবাই প্রকাশ্যে বলছেন। বোর্ড সভাপতি তো সিরিয়াসলি বলছেন যে আমি গভর্নমেন্ট থেকে সিগন্যাল পাইছি, সাকিব যদি নির্বাচকদের কাছে গ্রহণযোগ্য হয় সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। আপনারা জানেন যে ফারুক ভাই তার যত ইগোর দোষ বলি, এই একটা ব্যাপারে ফারুক ভাই ইগো একদম জিরো করে ফেলছিল।
ইভেন সাকিব ফারুক ভাইয়ের সঙ্গেও একটা আমি কি বলবো এটা মিসকমিউনিকেশনের মতো একটা কাজ করছে, কারণ পরপর 2টা সিরিজে তারে ওয়ানডে দলে ডাকা হয়েছিল। আপনারা যে বলতেছেন পলিটিক্যাল কারণে তারে দলে রাখা হয় নাই, এই পলিটিক্যাল পরিচয় এবং এই রাজনৈতিক পট পরিবর্তনের পরেও তো তারা 2বার দলে ডাকা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ডাকা হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ডাকা হয়েছে, সে আসে নাই। সেই সময় একটু বিব্রতকর অবস্থায় ছিল, অবসাদগ্রস্ত অবস্থায় ছিল, সে আসে নাই। তারপরেও কিন্তু ফারুক ভাই এটা ইগোতে নেয় নাই, তারা চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার সাকিব থাকুক। সে সময় আবার মুশকিল হলো সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে একের পর এক জটিলতা হলো। স্টিল আমি বিশ্বাস করি সাকিবের বোলিং অ্যাকশনে সমস্যা মাত্র একটা, সেটা হচ্ছে তার আর্মার ডেলিভারি, জোরের উপরে ডেলিভারিটা। এনিহাও সাকিব ওই একটা ডেলিভারি বাদ দিয়ে বাকিগুলোও যে বৈধ বলে প্রমাণ করবে ল্যাবে, এটা হয় পারে নাই, নতুবা টেকনিক্যালি সে এটা ল্যাবকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছে যে আমার বোলিংয়ের বাকিটা ঠিক আছে। আর আমি তো আপনাদের বিভিন্ন কন্টেন্টে উদাহরণ দিছি যে শোয়েব আক্তার পর্যন্ত একটা ডেলিভারি বাদ দিয়ে পুরো ক্যারিয়ার খেলে গেছে এই অভিযোগের কারণে। নির্দিষ্ট একটা ডেলিভারিতে অভিযোগ থাকলেও এটা বাদে আপনি খেলতে পারেন, তো সেটা সাকিবের ক্ষেত্রে কেন হয় না জানি না। সে পরপর 3বার, অ্যাকচুয়ালি আনুষ্ঠানিকভাবে 2বার, কিন্তু নন অফিসিয়ালি সে 3বার ল্যাব টেস্ট দিয়ে 3বারই ব্যর্থ হয়েছে। এখন এই সময়টায় এসে আমাদের নির্বাচকরাই মূলত তারে বাদ দিয়েছেন। একেবারে সত্যি কথা, এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার নাই, এখানে কোনো ওইসব মামলা টামলার ব্যাপার নাই, কারো ইন্টারফারেন্স নাই, নির্বাচকরা লিপুবাইয়ের টিম তারে বাদ দিছে। সেটা বাদ দিছে কেন, উনি প্রেস কনফারেন্সে বলছেনও তা, যে আমাদের সাকিবরে নিতে হতো মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে, যে বল করতে পারবে না। আমাদের কাছে গত 2-3 বছরে সাকিবের পারফরমেন্স এবং অন্যান্য অ্যাভেলেবেল মিডল অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্স দেখে মনে হয়েছে সাকিবের চেয়ে তারা অনেক এগোয়ে আছে। এ কথায় যদি আপনারা কেউ দ্বিমত করেন, আমি বুঝবো আপনার ক্রিকেটের কাছেও নাই। সাকিবের ব্যাটিং গত 2-3 বছর যে আকার ধারণ করছে, বিশেষত তার চোখের সমস্যার উপরে, সে এখন পৃথিবীর কোনো ন্যাশনাল টিমে শুধু ব্যাটিং দিয়ে চান্স পাবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, এত টেকনিক্যাল ব্যাপার আপনারে আমার বলার দরকার ছিল না আকাশ ভাই, আপনি এগুলো আমার চেয়ে ভালো বোঝেন। আপনারা তো যেটা করেন আক্রমণ করার জন্য বলেন, তো যাই হোক, সেই সব আক্রমণের জবাব দেওয়াটাও আসলে কুরুচির ব্যাপার। যেমন আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন যে রাজনৈতিক কারণে সাকিব দলে নাই, আচ্ছা বলেন, যে দেশে বসে আপনি কথা বলতেছেন, এই দেশটা গত বেশ কিছুদিন চলতেছে ক্রিকেট পর্যন্ত, যে দেশটা পৃথিবীর এখন সবচেয়ে বড় ক্রিকেট প্লেয়িং নেশন, সেই দেশের ক্রিকেটের বড় বড় ডিসিশন হচ্ছে পলিটিক্যাল অ্যাসপেক্টে। আপনি বলেন গৌতম গম্ভীর যদি আপনাদের ক্ষমতাসীন দলের সাবেক এমপি না হতেন, এবং এমপি তো ছাড়ছেন, তো উনি মূলত আরও লোভনীয় পদের জন্য, মানে ক্রিকেটে আরও লোভনীয় পদে আসবেন সেই জন্য, নতুবা তো উনি ইলেকশন করা বন্ধ করতেন না। তো এত বড় পার্টিজান যদি উনি না হতেন, উনিও তো সাকিব, সাকিবও যেমন ক্ষমতাসীন দলের হয়ে ইলেকশন করছে, গৌতম গম্ভীরও ক্ষমতাসীন দলের হয়ে ইলেকশন করছে এবং পার্লামেন্ট মেম্বার হয়েছে, দুজনের মধ্যে পার্থক্যটা কী? এবার আসেন, সাকিব কখনোই পার্লামেন্ট মেম্বার বলে দলে ঢুকে নাই, ওই সুবিধা কাজে লাগায় নাই। আবার পার্লামেন্ট মেম্বার ছিল বলে সে বাদও পড়ে নাই, দুটোই প্রুফ করলাম আপনার সামনে। কিন্তু গৌতম গম্ভীরের ব্যাখ্যাটা দেন তো আকাশ ভাই, সে তো আপনার জুনিয়র কলিগ, মানে আপনি মাঠে থাকতেই গৌতম গম্ভীরও খেলা শুরু করছে, জুনিয়র না, মানে প্রায় কাছাকাছি। যাই হোক, আপনি আমার বলেন তো গৌতম গম্ভীরের ঠিক কী যোগ্যতা আছে ইন্ডিয়ান ড্রেসিং রুমে ঢুকে, মানে কোচ হওয়া পরের আলাপ, আমার ঢোকার ব্যাখ্যাটা দেন তো। যেই দলে বিরাট কোহলি খেলে, রোহিত শর্মা খেলে, যেই দলে সূর্যা কুমার যাদব থেকে শুরু করে সঞ্জু স্যামসন, আধুনিক যুগে, ও আচ্ছা বুমরার কথা ভুলে গেছি, বুমরা খেলে, ওই দলের ড্রেসিং রুমে শুধু ঢুকতে, মানে টক টক করে যে ড্রেসিং রুমে ঢুকবে, এই ঢুকতে যে যোগ্যতা লাগে তা কি গৌতম গম্ভীরের আছে? কেকেআর সে যে মেন্টর হয়েছে, মেন্টর হিসাবে তার অবদানটা কি? কেকেআরকে চ্যাম্পিয়ন করার কোনো অবদান মেন্টরের থাকে? ধরে নিলাম তাও সে অবদান রাখছে, শুধু এই একটা টি-20 টিমরে আইপিএল জিতাইছে, এই যোগ্যতা দিয়ে ইন্ডিয়া টিমের কোচ হয়ে যাওয়া যায়? এবং যার হিস্ট্রি হচ্ছে বিরাট কোহলি সহ সিনিয়র ক্রিকেটারদের সবার সঙ্গে মাঠে মারামারি করার হিস্ট্রি, যে ইন্ডিয়ান ক্রিকেটে অন্যতম ব্যাড ব্রেন হিসাবে পরিচিত, সেই লোকটা কী করে ইন্ডিয়া টিমের কোচ হলো? যে চেয়ারটায় কিছুদিন আগে রাহুল দ্রাবিড় বসে গেছে, যে চেয়ারটায় রবি শাস্ত্রী বসে গেছে, জন রাইট বসে গেছে, গ্রেগ চ্যাপেল বসে গেছে, সেই গ্রেগ চ্যাপেলরে আপনারা যতই গালি দেন, এই চেয়ারটা কি, চেয়ারটা কারা বসে? এই চেয়ারটা এক সময় কপিল দেব বসছে, এই চেয়ারটা কি আকাশ থেকে পড়ছে? সেই চেয়ারে আপনি গৌতম গম্ভীরের কল্পনা করেন, এবং গৌতম গম্ভীর কী রেজাল্ট এনে দিচ্ছে? গৌতম গম্ভীরের মতো এইরকম রেজাল্ট যদি বিশ্বের সেরা কোচও ইন্ডিয়াকে এনে দিত গত কয়েক মাসে, সে টিকতে পারতো এই চেয়ারে? কেন টিকে আছে, কেন ড্রেসিং রুমে ঢুকছে, কেন কোচিং পাইছে, সে কোচিংয়ের দায়িত্ব পাইছে, একটু আমার ব্যাখ্যা করেন। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া আর কি যোগ্যতা আছে এই লোকটার? সেই দেশে বসে আপনি বলতেছেন যে পলিটিক্যাল কারণে সাকিব বাদ পড়ছে, আপনি অসৌজন্যমূলক অঙ্গভঙ্গি করতেছেন, এটা হয়, এটা হয়। আচ্ছা আপনার নিজের কথা বলেন, আপনি দুদিন আগে রাহুল গান্ধীকে নিয়ে নাম না বলেই বাজে বাজে টুইট করছেন,
সেটা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। আপনি নিজেও তো ক্ষমতাসীন দলের আশেপাশে থাকতে চান সবসময়। আপনি কি করে রাজনীতি নিয়ে এইসব ইঙ্গিত করেন? আচ্ছা, আপনার কথা বা গৌতমের কথাও বাদ দিলাম। এবার আসেন আপনাদের প্রতিনিধি হিসাবে মানে বিসিসিআই প্রধান হিসাবে যিনি আইসিসি প্রেসিডেন্ট হচ্ছেন এখন, তার অ্যাফিলিয়েশনটা কি? তিনি কে? তিনি আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, সরাসরি রাজনৈতিক আশীর্বাদে আজকে এইখানে আসছেন এবং এসে আইসিসি প্রেসিডেন্ট হিসাবে যেসব কীর্তি করতেছেন বা ইন্ডিয়ার পক্ষাবলম্বন করে যে পরিমাণে বায়াসড আচরণ করতেছেন, ইন্ডিয়া দল পাকিস্তানে খেলতে গেল না নিরাপত্তার অজুহাতে, ফাইন। এরপরে উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান ক্যাপ্টেনের যাওয়ার কথা, সেটাও আপনারা বাতিল করলেন। তারপরে আপনারা ইভেন যেটা অফিসিয়াল লোগো আইসিসির, অফিসিয়াল লোগোতে তো এক আয়োজনকারী দলের নাম লেখা থাকবেই, সেখানে পাকিস্তানের নাম আপনারা রাখতে চান না জার্সিতে, পাকিস্তানের নাম আপনারা পড়বেন না, খেলাটা বাদ দেন, আপনারা এই খেলাটা বাদ দেন। কারণ এরকম পাকিস্তানের নাম, বাংলাদেশের নাম বিভিন্ন জায়গায় লেখা থাকবে, ওইটা আপনাদের মাথায় করে রাখতে হবে। যদি না পারেন এই খেলাটাই বাদ দিয়ে দেন। যা করতেছেন রাজনীতি নিয়ে, একজন রাজনৈতিক ব্যক্তিরে আইসিসির প্রধান বানায় তারে দিয়ে যেসব সুবিধা নিচ্ছেন, যেসব নোংরামি করাচ্ছেন, এন শ্রীনিবাসনও এত নোংরামি করার দেখায় নাই, এত নিচে সেও নামে নাই। আপনারা যা শুরু করছেন, আপনাদের আইসিসি সভাপতি যা শুরু করছে, আপনারা আসেন রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ কথা বলতে। ভালো থাকবেন আকাশ, খোঁজখবর নিলে আরও অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, আপনি আমার চেয়ে এমনি বেশি জানেন, এগুলো খোঁজখবর নেওয়ার দরকার নেই। আপনি জানেন যে আমি যা বলছি অনেক কমায় বলছি, অনেক কমায় বলছি। রাজনীতি আপনাদের ক্রিকেটে এখন কী আসর ফেলছে সেটা রেজাল্টে টের পাচ্ছেন। অমুক রঞ্জি ট্রফি সেরা খেলোয়াড় হয়েও ন্যাশনাল টিমে খেলতে পারতেছে না, তমুক কেন শুধু শুধু দলে ঝুলে আছে, এর কোনটার পেছনে রাজনৈতিক হাত আছে, রাজনৈতিক সমীকরণ আছে, এটা আকাশ আপনি জানেন। আপনি জানেন, পারলে ওইগুলা নিয়ে একটু অশোভন ইঙ্গিত করে একটা ইউটিউব কন্টেন্ট বানান। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত হিসাবে হাজির হব। সবাই ভালো থাকবেন। আকাশের জন্য অনেক শুভেচ্ছা।